আপনি যে অবস্থায় আছেন আপনি নিজেকে ইউনিক ভাবার কোনো দরকার নাই। এখানে সবাই একই অবস্থার মধ্যে আছেন। আমি কি ভুল বললাম? আপনাদের কারণে কি মনে হয় চাকরি আমার হয়ে যাবে বেলা শুনছো এরকম কিছু মনে হয়? চট করে কি ওই ওই এটা কি 2441139 এই নাম্বারে হাত চলে যায় না, কিন্তু এখনো সবাই কনফিউশনের মধ্যেই আছেন চাকরিটা হবে কি হবে না। তো অবশ্য বেলা সবদিন বসেও থাকবে না। এনিওয়ে, তো যেটা বলছিলাম, আপনার এই অবস্থার মধ্য দিয়ে আমরা সবাই কিন্তু গেছি। আর আমরা অনেকে বলি না যে সফল হওয়ার জন্য কনফিডেন্ট হতে হয়, আত্মবিশ্বাস দরকার, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যার মধ্যে সাফল্য নাই তার মধ্যে কোনো আত্মবিশ্বাসী নাই। এটা কি মানুষ কি আসলে আত্মবিশ্বাসী কখন হয়? সফল হওয়ার আগে নাকি সফল হওয়ার পরে? আসলে পরে হয়, আগে হয় না। এবং আগের যে স্টেজটা, এই অসহায় স্টেজটা সবার লাইফে সেম, কম বেশি সবার গল্পই একই রকমের। ওই জন্য আপনি এটা নিয়ে মন খারাপ করবেন না। ওই মোটিভেশনটা চলে যায়, কিন্তু ধরে রাখতে হয় সেই প্রেমিকার মতো যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, যার বাবার 3টা গাড়ি আছে, আপনার ঠেলা গাড়িও নাই, তারপরও ভালোবাসেন। সেই প্রেমিকার মতো ধরে রাখতে হবে বিসিএসটাকে, কিচ্ছু করার নাই। আর কোনো কিছু? স্যার একটা কোশ্চেন ছিল প্লিজ। কোশ্চেনটা স্যার অনেক সিলি হতে পারে আপনার কাছে। সমস্যা স্যার পড়ালেখায় স্যার মনোযোগটা স্যার বেশিক্ষণ ধরে রাখতে পারতেছি না। ধরেন 1-2 ঘন্টা পড়ার পরে আর স্যার মানে পড়া পড়তেছে মনটা। আসলে বলি বিষয়টা হচ্ছে এরকম, মানে আচ্ছা এটা একটু অন্যভাবে আনসারটা দিই আপনাদেরকে। মানে এই কথাটা অনেকটা এরকম কথা, একজন আমাকে বললো যে আচ্ছা ভাইয়া আমার আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে না। তো ঠিক আছে, তো কি হয়েছে, পড়াশোনা করতেই হবে কেন? বলে না ভাইয়া চাকরি দরকার, একটা ভালো চাকরি দরকার, তাহলে পড়াশোনা করেন। বলে না ভাইয়া বিষয়টা ওরকম না, মানে আমি সরি, আসলে ভাইয়া পড়াশোনাও বেশি করতে ইচ্ছা করে না, কিন্তু একটা বেশি ভালো চাকরি দরকার, কি করবো? আচ্ছা, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, আমাদের কারোরই পড়াশোনা করতে ইচ্ছা করে না, কিন্তু আমরা সবাই একটা ভালো চাকরি চাই। এই তো বিষয়টা, আপনাদের প্রবলেমটা তো এখানে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে সুন্দর ডাকটা হচ্ছে মা ডাক, সবচেয়ে মধুর ডাকটা হচ্ছে মা। তো এক মেয়ের খুব শখ সে মা ডাকটা শুনবে, কিন্তু তার বিয়ে করতে ইচ্ছা করে না। আপনি আমার এখন বিয়ে করা ছাড়া বৈধভাবে মা ডাক শোনা কি সম্ভব? ঠিক একইভাবে পড়াশোনা করা ছাড়া বৈধভাবে চাকরি পাওয়া সম্ভব না। এটার আর কোনো সলিউশন নাই। আর আরেকটা বিষয় বলি, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, অনেকেই আছেন যারা প্রচুর পড়াশোনা করেছেন কিন্তু বিসিএস হয়নি, তাদের কথা কিন্তু কেউ মনে রাখে না। আবার আমার অনেক ফ্রেন্ড আছে অত পড়াশোনা করে নাই কিন্তু চাকরিটা পেয়ে গেছে। এখন আমরা কিন্তু মনে রাখি এতটুকুই চাকরিটা পাইছে। তাহলে একটু আমাকে বলেন কোনটা আসলে ইম্পর্টেন্ট, পড়াশোনা করা নাকি চাকরি পাওয়া? চাকরি পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ আপনার এফোর্টের কোনো ভ্যালু নাই যদি আপনার রেজাল্ট ভালো না হয়। ক্লিয়ার? স্কুল কলেজে যখন পড়তাম তখন আমাদের যে ফার্স্ট বয়, সে যতই ঘোরাঘুরি করুক, যতই যাই কিছুই করুক, ওকে কেউ বকা দিত না। আর আমি সারাদিন পড়তাম, ফার্স্ট হতে পারতাম না বলে আমার সকল কিছু মাটি হয়ে যেত। না, তুই আসলে টেবিলে বসে বসে ঘুমাস, তুই টেবিলে বসে বসে অন্য গল্পগুলো পড়িস, এই কথাগুলো শুনতে হতো। দিস ইজ রিয়েলিটি। এই যে গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে শুনলাম টিভিতে বলছে কোন একটা জায়গায় আগুন লাগলো, এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর, অক্লান্ত চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেন। এটা একটা সংবাদ, এটা একটা নিউজ। কিন্তু যদি এমন হতো ফায়ার সার্ভিসের কর্মীরা সারাদিন চেষ্টার পরেও আগুন নেভাতে সক্ষম হন নাই, এটা কি নিউজ হতো? আমরা কখনো কি এ ধরনের কোনো সংবাদ শুনি ফায়ার সার্ভিসের কর্মীরা সারাদিন চেষ্টার পর আগুন নেভাতে ব্যর্থ হলেন? শুনি, কিন্তু চেষ্টাটা কিন্তু সেমই ছিল, এফোর্টটা কিন্তু সেম ছিল। একটা এফোর্টের কথা মানুষ বলে, একটা এফোর্টের কোনো ভ্যালুই নাই। আপনাদের বলছি, আপনারা যে পড়াশোনাটা করবেন, যদি সে পড়াশোনাটা ঠিকভাবে না করেন, আপনাদের কিন্তু টোটাল এফোর্ট জিরো হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? ওই জন্য আমি আপনাদের প্ল্যানিংটা করতে বললাম। এই যে বললাম আগামী 10-15 দিন প্ল্যানিং করেন, আপনি আসলেই কি করবেন আগামী 6 মাস। ইট ইজ নেভার এ ওয়েস্টেজ অফ টাইম। এটা কখনোই সময়ের অপচয় না, এটা আপনার কাজে লাগবে। সত্যি সত্যি কাজটা করেন, খুব কাজে লাগবে, খুব। বলেন আর কোনো কিছু? আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার আমার।
একটু আগে রাজু ভাই বললো যে স্যার কাস্টমসের ব্যাপারটা স্যার, হ্যাঁ। কোনো সার্কুলার হচ্ছে না, ভ্যাকেন্সি নেই স্যার। ওটার ব্যাপারে স্যার যদি একটু বলতেন যে আগামী 2-3 বছরে স্যার পরিস্থিতিটা কি হবে? এখন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইচ্ছা আছে স্যার যদি ওটা হ্যাঁ বুঝতে পেরেছি, এটা হচ্ছে রাজস্ব বোর্ডের বা পাবলিক সার্ভিস কমিশন, রাজস্ব বোর্ডের চাহিদা এবং পাবলিক সার্ভিস কমিশনের কর্তা ব্যক্তিদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। আমি খুব ছোট মানুষ, আমি এই বিষয়ে জানি না, আমি বলতে পারবো না এই বিষয়ে। বলেন। আমি ওখানে আছি, আমি সকালে উঠি, ঘুম থেকে উঠে সময় মতো অফিসে যাই, অফিস করে এবার আবার চলে আসি, আর কিছু করি না। কর্তা ব্যক্তিদের মানে বিষয়টা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, যে বিষয়ে আমার কোনো হাত নাই সেই বিষয়ে নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না, কারণ ওই বিষয়ে আমার আসলে দরকার নেই। চাকরি মানে এই বিষয়গুলো আমি আসলে জানি না, সরি সত্যিই জানি না, জানলে বলতাম। আরেকটা আফসোসের কথা বলি আপনাদের, এটা আপনাদের অনেক মোটিভেট করবে হয়তো বা। আমার এক বন্ধুর কাছ থেকে শোনা আফসোস। তো আমার ওই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, এখন পুলিশের এসআই। তো সে প্রায় একটা কথা বলে, সে বলে কি দোস্ত, আমার রুমমেট এখন পুলিশের সিনিয়র এসপি, আর আমি হচ্ছে এখন এসআই। একদম আমার রুমমেট, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। সে বলে কি দোস্ত, ওই সময় যদি বেশি না ডেলি 8 ঘন্টা বেশি পড়াশোনা করতাম ওর চাইতে, আমি ভাই ক্যাডার হতে পারতাম। এই আফসোস তার সারা জীবনও যাবে না। আপনাদের বলি, আপনারা যারা পড়াশোনা করতেছেন না, যাতে কোনো একটা 2য় শ্রেণীর চাকরিতে জয়েন করে এই আফসোসটা করতে না হয়, এটা মাথায় রাখবেন। এর কারণ হচ্ছে পুলিশের এসআই থেকে এএসপি হতে কত বছর লাগে? আগে 25 বছর, 20 থেকে 25 বছর চাকরি করতে হয় না? 20 বছর করলাম, 20 বছর আপনাকে চাকরি করতে হবে, 20 বছর। আমাদের কাস্টমস ডিপার্টমেন্টের কথা যদি আপনাদের বলি, এআরও নামে একটা পদ আছে, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার। এআরও আপনারা শুনেন নাই নামটা? এআরও, এআরও থেকে সহকারী কমিশনার হতে ওনাকে চাকরি করতে হবে অন্তত 20 বছর, 15 থেকে 20 বছর ওনাকে চাকরি করতে হবে, এর আগে উনি পারবেন না। তো স্বাভাবিকভাবে আপনাদের মাথায় তখন সেই আফসোসটা আসতেই পারে যে ওই সময় যদি একটু 1 ঘন্টা কম ঘুমাতাম তাহলে মনে হয়ে যেত। আর ভেতর থেকে তাগিদ থাকলে ঘুম আসে না, আমি সবচেয়ে বড় প্রমাণ। আমি কিন্তু খুব ঘুম কাতুরে মানুষ, কিন্তু ভেতর থেকে তাগিদ থাকলে ঘুমটা আসে না। সত্যি তখন আমি ওই সময় যে পড়াশোনাটা করেছি, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম, আমি কিন্তু এখন যদি আমাকে কেউ ওই ধরনের পরিশ্রম করতে বলে আমি আসলেই পারবো না। ওই সময় এমন হয়েছে আমি হয়তো বা 2 রাত ঘুমাই নাই ভালো করে, কিন্তু আমার তেমন একটা ক্লান্তি অনুভব হয় নাই বা শরীর খারাপ করে নাই। এখন দেখা যাবে কি 1 রাত না ঘুমালেই আমার মনে হবে কেমন চুল খারাপ হয়ে গেছে, চোখের নিচে কালি দাগ পড়ে গেছে, এরকম কিছু একটা আর কি। কিন্তু তখন আসলে এইসবের দিকে খেয়াল করার কোনো সুযোগ ছিল না, তখন পড়েছিলাম। আপনাদের বলছি, আপনারা খুব খুব পড়েন, খুব পড়াশোনা করেন, তবে পড়াশোনাটা দয়া করে বুঝে শুনে করবেন, ব্লাইন্ডলি করবেন না, কখনো অন্ধভাবে করবেন না। অন্য 10 জন পরে বিধায় আপনাকেও একই জিনিস করতে হবে, এটা খুবই ভুল একটা ধারণা। অন্য 10 জন যে পথে হাঁটে আপনাকে একই পথে হাঁটতে হবে। আপনি কিভাবে বুঝলেন ওই 10 জন ক্যাডার হবে? আপনি জানেন না, কিন্তু ইউ ক্যান নেভার নো। আপনার নিজের প্ল্যানটা আপনার থাকতে হবে, এবং সেটা করতে হলে আপনারা কিন্তু বেশি বেশি করে আগের বছরের কোয়েশ্চেনগুলো স্টাডি করবেন। রিসেন্টলি বিসিএস পরীক্ষার ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এবং অবশ্যই অবশ্যই এই প্রশ্নের প্যাটার্নটা আগের যে কোনো বিসিএস এর চাইতে কঠিন, নিঃসন্দেহে বলা যায়। তো আপনার যদি সেই প্ল্যানিংটা না থাকে, সেই এক্সাম ফিটনেস যদি না থাকে, তাহলে পরীক্ষার হলে আপনি পারবেন না, এটাই স্বাভাবিক। সো আপনাকে বেশি বেশি করে প্যাটার্ন স্টাডি করতে হবে, কোয়েশ্চেনগুলো কি ধরনের হয় এটার জন্য গাইড বই পড়তে পারেন, করতে হবে, কোয়েশ্চেন স্টাডি করতে হবে। আর শুধুমাত্র কোচিং কিন্তু কখনো সেলফ সাফিসিয়েন্ট কোনো কিছু না। আজ ভাই ভুল বললাম? শুধু কোচিং কিন্তু কোনোভাবে সেলফ সাফিসিয়েন্ট কোনো কিছু না। কোচিং এর হিরো ওখানে গিয়ে জিরো হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। কোচিং এ আপনার নামগুলো প্রথমে দেখছেন, খুব ভালো লাগছে, এটা কিন্তু শুধু আপনি এবং কোচিং সেন্টার ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, পিএসসি জানেই না। আপনি যে আসলে ভালো পারেন সেটা পিএসসি থেকে জানতে হবে। আর পিএসসি কিভাবে জানবেন? আপনার লেখার মাধ্যমে, রিটেনের লেখার মাধ্যমে, এবং প্রিলিমিনারিতে আপনি যে কাট মার্কস পেলেন সেটার মাধ্যমে। আর কোনোভাবে তো সম্ভব না এটা জানাটা। যাই হোক, আর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আজকে আমার খুবই ভালো লাগলো যখন এখানে এসে শুনলাম যে আপনি একজন ইঞ্জিনিয়ার, আর আমার ভালো লাগলো এই কারণে যে আমি একজন ইঞ্জিনিয়ার। আসলে ভাই আপনার কথা অনুসারে আমরা জানতে পারলাম যে যখন 30তম বিসিএস এর সার্কুলার হয় তার 10-15 দিন আগে আপনি বিসিএস সম্পর্কে অবগত হন, বাট সেক্ষেত্রে আপনি এত অল্প সময় স্টাডি করে কিভাবে সাফল্যের সর্বোচ্চ পজিশনে আহরণ করলেন, যদি এই বিষয়ে সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, প্রথম কথা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
ইঞ্জিনিয়ার আপনি, আমিও ইঞ্জিনিয়ার, এটা শুধু একটা ভালো লাগা পর্যন্ত, এর বাইরে কিছু ভাববেন না। এটা বলার কারণ আছে, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সবচেয়ে মেধাবী, এটা যার মাথায় চলে আসবে ধাক্কা খাবেন, শিওর ধাক্কা খাবেন। সো এটা নিয়ে বড় জোর একটু আনন্দ পেয়ে হাসা যায়, এর বেশি কিছু না। যাতে পরে কাঁদতে না হয় সে ব্যবস্থা করতে হবে। আর সাফল্যের শিখর বলতে আসলে কি বোঝায়? সাফল্যের শিখর শিখর না, আমি চাকরি পেয়েছি একটা, এটা আমার কাছে সবচেয়ে বড় অনুভূতি, যে আমি জবলেস না, বেকার না, কিংবা আমার স্ত্রী এখানে বসে আছে, তার বাবাকে ভাবতে হয় না যে একটা বেকার ছেলেটাকে আমার মেয়েকে তুলে দিচ্ছে, এটা তুলে দিতই না, এটা তো পরের কথা। ও আমাকে বিয়ে করতো মনে হয় না চাকরি না থাকলে। মানে বেকার মেয়েদের ছেলেরা বিয়ে করে, কিন্তু বেকার ছেলেদের কিন্তু মেয়েরা বিয়ে করে না, এটা মাথায় রাখবেন। এটাই মানে নারী স্বাধীনতা বলি, চাই না চাই। তো যেটা বলতেছিলাম, যখন আমি পড়াশোনা শুরু করি তখন আমার পড়াশোনা করা ছাড়া খেয়ে দিয়ে করার মতো তেমন কোনো কাজ ছিল না। ব্যাপক পড়াশোনা করছি। এই যে আমি মাঝে মাঝে দেখি ফেসবুকে যে 15-16 ঘন্টা পড়াশোনা করেন, আপনারা অনেকে এটা নিয়ে বিভিন্ন তির্যক মন্তব্যও করেন হয়তো বা। এখানে এটা খারাপভাবে দেখি না, কারণ আপনার লাইফে সে 15-16 ঘন্টা স্টাডি করার কোনো মুহূর্ত কখনো আসে নাই, আমার লাইফে আসছে, তাই আমি জানি, ওই জন্য আমি শেয়ার করি ভাবে করে। তো আমি ওই সময়টাতে প্রচুর পড়াশোনা করছি, প্রচুর মানে প্রচুর, আক্ষরিক অর্থে প্রচুর স্টাডি করতাম, প্রচুর কোশ্চেনে স্টাডি করতাম, কোশ্চেনের প্যাটার্নে স্টাডি করতাম। যখন প্রিলিমিনারি পরীক্ষার বোধহয় 1-1.5 মাস বাকি, তখন থেকে আমি বেসিক্যালি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য পড়াশোনা শুরু করি। এর আগ পর্যন্ত আমি রিটেন এবং প্রিলিমিনারি একসাথে করতাম, এবং সেটা করতে গিয়ে আমাকে অবশ্যই অনেক পড়াশোনা করতে হয়েছে, কারণ আমি জানতাম না বিষয়গুলো নিয়ে। না জানার কারণে আমার নিজেকে একটা মূর্খ ছেলে মনে হতো, মূর্খ মনে হতো, যে আমি এগুলো পারি না, কিন্তু আমি যাদের সাথে কম্পিট করতেছি সবাই অনেক বেশি পারে। আমার একটা মানে অনুভূতি কাজ করতো সবসময় যে সবাই আমার চেয়ে বেশি পারে। তো এটা আমাকে প্রচন্ড মানে হন্ট করতো, তারা দিত যে আমাকে পারতে হবে, আমাকে যে করে হোক পারতে হবে, ওদের মতো করে পারতে হবে, এবং সেটা করার জন্য আমার পড়াশোনার কোনো বিকল্প নাই। ওই জন্য আমাকে প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর স্টাডি করতে হবে। ওই থিওরি অ্যাপ্লাই করছে, এবং আমি বিজনেস করতাম, আমি ওই সময় বিজনেস করতাম। আমি আমার মানে আর কোনো চাকরির পরীক্ষা দেওয়ার মানে সুযোগ হয়নি, আমার একটাই চাকরি পরীক্ষা দিয়েছি। তো সে কারণে যেহেতু বিজনেস থেকে চলে আসছি, আমার আসলে কিছুই নাই, ওরকম একটা বিষয় ছিল। আমার কাছে মনে হচ্ছিল আমার আর কিছুই নাই, সামনে আর কোনো পথ নাই, আমার এটা খুব পেতেই হবে। তো পেতেই হবে যখন এই ধরনের তাগিদ চলে আসে, তখন তো আসলে আমি শুরু করছিলাম এভাবে করে যে অনেক পড়াশোনা করলে আসলে আমার সর্বোচ্চ কি ক্ষতিটা হবে, আমি হয়তো শারীরিক পরিশ্রমে মারা যাবো। তবে শারীরিক পরিশ্রমে মারা গেছে এটা যদি সত্য হতো, তাহলে আমরা দেখতাম পৃথিবীর সবগুলো সফল মানুষ হচ্ছে মৃত, কবরে শুয়ে আছে, কারণ প্রত্যেকটা সফল মানুষ পরিশ্রম করে সফল হয়েছে। সো শারীরিক পরিশ্রম আসলে কেউ মরে না, দিস ইজ ফ্যাক্ট। তো আপনি যেটা প্রশ্নটা করলেন, আমি মানে অনেক বেশি পরিশ্রম করছি, আমার অনেক ফ্রেন্ডের চাইতে আমি অনেক বেশি পড়াশোনার পিছনে দিতে বাধ্য হয়েছি, কারণ আমার সময় ছিল না, অত বেশি সময় ছিল না, সেই কারণে। পরে বুঝতে পারছি আর একটু কম করলে হতো, এটা পরে হিসাব, কিন্তু প্রথমে তো বুঝি না জিনিসটা। প্রথমে মনে বুঝে বললাম না, সবাইকে অনেক রেসপেক্ট করতাম, মনে হতো সে অনেক ভালো পারে আমার চাই, আমি কিছু পারি না, ওরকম মনে হতো। আর কোনো প্রশ্ন বা কোনো কিছু? আচ্ছা, আমাদের আপুরা কোনো প্রশ্ন করে না, আপুরা কি কবুল জাতি? কোনো প্রশ্নই করে না, যা বলি হ্যাঁ আপনাকে দাঁড়াই গেছে সাহস করে, হ্যাঁ কেন করবো। আচ্ছা, আপনার কাছে পরে আসছে, একটু আমার ভাই প্রশ্নটা শুনি, বলেন। হ্যালো দাদা, নমস্কার। আপনাকে প্রশ্ন করতে পারে আসলে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। না না, আমি কেউ না, শুধু প্রশ্নটা করলেই হবে। দাদা আসলে প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমার প্রবলেম হচ্ছে ভোকাবুলারি নিয়ে। অনেকে বলে যে ইংলিশ পত্রিকা পড়ো। দাদা আমার বিগত প্রায় 2-3 মাসে ইংলিশ পত্রিকার সম্পাদকীয় কলমের শব্দগুলো সব নোট আছে, আমি নোট করি, পাশাপাশি সিনোনিমগুলো লিখে রাখি, কিন্তু বাট আমি আজকে পড়ছি, কালকে আমার এই শব্দটা মনে থাকতেছে না। মানে এটা কি মনে রাখার কোনো টেকনিক আছে? হ্যাঁ, এটা মনে রাখার টেকনিক হচ্ছে এই, আমি তো শুরুতেই বললাম, হয়তো ফলো করতে পারেন না। আপনি যদি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বেশি না হয় আধা ঘন্টা লিখেন ইংলিশ, 1 পেজ লিখেন আধা ঘন্টায়, আমরা বলতে পারেন যে ভাইয়া আধা ঘন্টায় 1 পেজ লিখে ফেলবো। তাদের উদ্দেশ্যে বলি, যখন বিসিএস লিখিত পরীক্ষা দিবেন তখন প্রতি পেজ লিখতে হবে 5 থেকে 6 মিনিটে। সো আধা ঘন্টা এটা কোনো বিষয় না, প্রতিদিন লিখেন আধা ঘন্টায় 1 পেজ, এবং লেখার সময়ে যে কয়েকটা শব্দ শিখছেন সম্পাদকীয় থেকে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করেন, আপনার হয়ে যাবে, অসুবিধা হবে না। শুধু গ্রামাটিক্যাল ভুল করবেন না, বানান ভুল করবেন না, কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করে ইংলিশ লেখার কোনো দরকারই নেই, সহজ করে লিখেন, কোনো সমস্যা হবে না, মার্কস পাবেন। আরটা হচ্ছে দাদা পাটিগণিত নিয়ে, পাটিগণিত। পাটিগণিত বেস প্রবলেম হচ্ছে সবচেয়ে বেশি। এই অঙ্ক করছি,
আরেকটা সূত্রে গিয়ে বা একই অঙ্ক ভুল করে ফেলতেছে, একটু ঘুরে দিচ্ছে, এটা ভুল করে ফেলতেছে। আচ্ছা, আপনাদের জন্য যারা এই সমস্যাটাতে ভোগেন স্পেসিফিক্যালি গণিত নিয়ে, তাদের জন্য আমি রাজু ভাই একটা সকালে পরামর্শ দিয়েছেন, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেছি আমি। সেটা হচ্ছে এই, আপনারা সরাসরি লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন। এতে হবে কি, লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলে আপনি যখন জানেন অঙ্কটা কিভাবে করতে হয়, আপনি যখন জানেন অঙ্কটা কেন এভাবে করতে হয়, তখন কিন্তু ওই প্রিলিমিনারি যে 15টা অঙ্ক আসে ওখান থেকে কিন্তু 8 থেকে 10টা অঙ্ক আপনি করতে পারবেন। পারবেন না? পারবেন। আপনি প্রতিটা অঙ্কে 2 মিনিট করে সময় দেন। এখন ধরেন ঐকিক নিয়ম যে এত টাকার এত বছরের সুদ এত টাকা, 1 টাকায় 1 বছরের সুদ, এটা তো আপনার খাতার মধ্যে করার দরকার নেই। আপনাকে যেটা জানতে চাচ্ছে ওটা সরাসরি পরের লাইনে লিখে দেখেন না, ওই দাগটা টেনে কাটাকাটি করে দেখেন কত আসে, ওটা বৃত্তকরণ করে দেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম। আপনারা সরাসরি লিখিত পরীক্ষার ম্যাথসগুলো প্র্যাকটিস করা শুরু করেন, যারা অঙ্ক কম পারেন তাদেরকে বলছে। এতে হবে কি, আপনার লিখিত পরীক্ষার পড়াশোনাটা হয়ে গেল, আর প্রিলিমিনারির জন্য আপনি 15-র মধ্যে 8-10টা কারেক্ট করলেন, ব্যাস হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। ঐকিক নিয়ম বা পাটিগণিত নিয়ে আমার একটা পরামর্শ আছে, এটা আমার ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে আমি এটা পারি না, এই জন্য করি না, প্রয়োজন নাই। আমি 3 নম্বরের পাটিগণিত দাগাবো না, এটা এখন থেকে মাথায় সেট করে রাখছি, ক্লিয়ার। আর 12 নম্বর অ্যান্সার করবো, শুধুমাত্র চেষ্টা করবো লিখিত পরীক্ষার অঙ্কগুলো বাঁধতে, ব্যাস। ইয়েস, তাহলে তো গায়ের বিশাল এক কাজ কমে আসে। কি করবো? আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রশ্ন বা কোনো কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি গোলাম মুক্তাদি, বাহার ভদ্রালয় বিশ্ববিদ্যালয় সরকারি কলেজে প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স, বিজনেস স্টাডিজ, এসএসসি, ইন্টার, এমনকি আমি অ্যাকাউন্টিং এ করছি। আমি বিশেষ করে সাধারণ বিজ্ঞানটাতে এটাতে খুবই দুর্বল, আর ইংরেজিতে আমি কি করতে পারি এই জন্য? ইংরেজির কথা আমি বলেছি, ইংরেজিতে সবারই বেশি সমস্যা থাকে। আর সাধারণ বিজ্ঞানের বসেন, সাধারণ বিজ্ঞানের প্রস্তুতি নেওয়ার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো সম্পর্ক নাই। এই কারণ হচ্ছে এই, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনার যে সমস্ত বিষয়গুলো বেশি জানা থাকবে ওই সমস্ত বিষয়গুলো থেকে কোনো প্রশ্ন আসে না। ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে ঠিক ক্লিয়ার করতে পারি। যদি আপনারা বিজ্ঞানের লিখিত পরীক্ষার সিলেবাসটা দেখেন, লিখিত পরীক্ষার আগের বছরের কোশ্চেনগুলো দেখেন, আগের বিসিএস এর কোশ্চেনগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওখানে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আপনি বারবার করলে মাথায় রাখা সম্ভব। আমি মুখস্থ করার কথা বলছি না, বারবার পড়ার কথা বললাম। আমি কিন্তু মুখস্থ করার বিপক্ষে, আমি বারবার পড়ার পক্ষে। বারবার বললে হবে কি, আপনি বুঝতে পারবেন কোনটা কোনটা পড়া উচিত। সরি মানে একটা জিনিস যদি আপনি 3 বার করেন, এরপর যদি আপনি লিখতে দিই আপনাকে, আপনি কিন্তু লিখতে পারবেন, বানিয়ে লিখতে পারবেন। আর বিসিএস কিন্তু বানিয়ে দেওয়ার পরীক্ষা। আমি আবারও বলছি, বিসিএস লিখিত পরীক্ষা কিন্তু মুখস্থ দেওয়ার পরীক্ষা না, বানিয়ে দেওয়ার পরীক্ষা। সো আপনি বারবার পড়েন। বিজ্ঞানে যদি আপনি দুর্বল হন, আপনি বিজ্ঞানটা বারবার পড়েন, তাহলে আপনার মাথায় থাকবে, কোনো অসুবিধা নেই, বারবার করতে হবে কোশ্চেনগুলো। আর স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, সাধারণ জ্ঞান, বাংলাদেশে অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়তেছি, বলতেছি, এমনটা হচ্ছে বারবার। আজকে পড়লাম একটা চ্যাপ্টার স্নায়ুযুদ্ধ সম্পর্কে, আজকে পড়লাম, 2 দিন পর ওইখান থেকে দেখা যাচ্ছে আমি 20% বা 25%। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এটাই সিস্টেম। পড়বেন এবং ভুলবেন, এটা সাধারণ জ্ঞান পড়ার সিস্টেম। সত্যি বলতেছি ভাই, পড়বেন এবং ভুলবেন। আপনি যদি বললেন, আপনি যদি আমাকে বলতেন যে ভাই আমি পড়তেছি সবই মনে থাকতেছে, আমি আপনাকে বলতাম আপনি ঝামেলায় আছেন, ডাক্তার দেখাতে। পড়বেন ভুলবেন, এটাই স্বাভাবিক। আমিও একই কাহিনী করে আসছি। আমি সাধারণ জ্ঞানে ছিলাম কোচিং এর দুর্বলতম স্টুডেন্ট। আমি সাধারণ জ্ঞানে ছিলাম কোচিং এর একদম দুর্বলতম স্টুডেন্ট। আমার যে দুর্বল স্টুডেন্ট ছিল না, আমি সেটাকে তো পার করে আসছি। লাস্ট পর্যায়ে কি তথ্যগুলো মাথায় থাকবে? একাধিকবার করলে তথ্যগুলো মাথায় থাকবে। আরেকটা লেখায় আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনি শতভাগ করবেন, শতভাগ করার পর সেই শতভাগ করার মধ্যে 60% আপনার মাথা থেকে চলে যাবে, থাকবে না। 60% আপনার মাথা থেকে চলে যাবে, থাকবে কত? 40%। আপনি সেই 40%কে পরীক্ষার খাতায় 100% করে লিখে দিয়ে আসবেন। এটাই হচ্ছে বিসিএস এর পড়া। 60% থাকবে না, এটা আপনিও জানেন, পাবলিক সার্ভিস কমিশনের যারা কর্তা ব্যক্তি ওনারাও জানেন, কোনো অসুবিধা নাই। সো এটা থাকবে না, এটা নিয়ে কোনো মানে দুঃখ পাওয়ার, কষ্ট পাওয়ার কিছু নাই। সবারই একই কাহিনী কম বেশি। আর কিছু? স্যার, ম্যাথের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার
অঙ্কগুলো রট করে করতেছি এখন, মানে শর্ট করে অঙ্ক কি এখন কি ধরবো নাকি আর পরে ধরবো শর্ট করে অঙ্কগুলো? ওই যে আমি বললাম না, আপনি যখন একটা অঙ্ক বড় করে করতে জানবেন তখন সেটাকে ছোট করে করার টেকনিকগুলো আপনার জানা হয়ে যাবে। শর্টকাট ম্যাথের যে টেকনিকগুলো, সেই টেকনিকগুলো যারা ম্যাথে ভালো তারা এগুলো এমনি পারে, এটা কোনো অসুবিধা নেই, ওরা পারে, করতে পারে। কিন্তু যাদের বেসিক দুর্বল, ওরা যদি রিটেনের ম্যাথগুলো যদি করে ফেলেন, রিটেনের ম্যাথের প্রিপারেশন যদি নেওয়া হয়ে যায় আপনার, তখন আপনি সেটাকে ছোট করে করার টেকনিক আপনার জানা হয়ে যাবে। তবে হ্যাঁ, সেইটা জানার জন্য আপনি গাইড বইয়ের পাশে, অঙ্কের প্রশ্নের পাশে একটা ছোট জায়গা থাকে না, সেখানে করার প্র্যাকটিস করবেন। আমি এটা করতাম, সেইখানে করার প্র্যাকটিস করবেন। যে কোনো গাইডের পাশে তো কিছুটা জায়গা তো থাকেই আপনার, থাকে না? এক ধরেন পাশাপাশি দুইটা প্রশ্ন, মাঝখানে জায়গা থাকে, বাম দিকে জায়গা থাকে, ডান দিকে জায়গা থাকে। সবগুলো প্রশ্ন কিন্তু আমার ওখানে করতেও হয় না। কিছু কিছু অঙ্ক একেবারেই সহজ, বেশি করতে হয় না, একটা লাইনে দাগ দিলে করে ফেলা যায়। আর যেগুলো একটু বেশি করতে হয় লিখেন না, ওখানে লিখেন। এটা প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস না করলে কেউ পারবে না। এই কাজটা করতে কেউ পারবে না প্র্যাকটিস না করলে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাইয়া, জি, জি আমি উত্তরা ব্রাঞ্চ থেকে বলছিলাম, আমার নাম রিফাত আরা। আপনার ফেসবুক পেজে ভোকাবুলারি আর ফ্রেজ, ইডিয়ামস এগুলার কিছু ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আপনি লিখেন, এগুলো পাচ্ছি। আচ্ছা বলি, আমার ফেসবুক পেজে আমি যে কিছু ওয়ার্কশিট শেয়ার করেছিলাম, এই পর্ব তো এক, সেই ওয়ার্কশিটগুলো না, বিসিএস ইংলিশ 1 থেকে 10 সবগুলোর আনসার দেওয়া আছে। ওটার কথা বললে আমি শুনবো, ওটার আনসার দেওয়া আছে। ওটা না, ওটা না, আমি বলি আমার ফেসবুকে কিছু লেখা আছে না, বিসিএস ইংলিশ 1, বিসিএস ইংলিশ 2, এভাবে 10টা দেওয়া আছে না। আমার যতটুকু জানা আছে এগুলো আনসার দেওয়া আছে। আনসার দেওয়া আছে না নিচে, সেগুলো না, কিছু ওয়ার্কশিট দিয়েছিলাম। সেই ওয়ার্কশিটগুলো আমি যখন স্টুডেন্ট পড়াতাম, আমার একসময় কোচিং সেন্টার ছিল নিজে, অনেক বছর স্টুডেন্ট পড়িয়েছে, তাদেরকে কিছু ওয়ার্কশিট করাতাম। তো সেটা সলিউশনটা আমি বানাই নাই, ওটা ইনস্ট্যান্টলি সলভ করাতাম। ওই জন্য ওটা নাই, এটা আপনাকে একটু কষ্ট করে বের করতে হবে। স্যার কিভাবে করবো? কিভাবে করবেন? কষ্ট করে। মানে আমি আপনাকে সিরিয়াস বলছি, আপনি বিশ্বাস না, আপনি অলরেডি করেছেন। আমাকে থেকে সুবিধা দেয়নি, আমি কেন আপনাকে দিব? আমি আপনাকে বলি, আপনি কষ্ট করেন, কষ্ট করলে হবে কি আপনার সুবিধা হবে। ফেসবুকে এসবটা শেয়ার করেছিলেন, এখন অনেকদিন ধরে আপনার এই পোস্টগুলো পাই না। অনেকদিন ধরে বলতে কি আমার আগের যে প্রোফাইলটা সেটা নাই, নতুন একটা প্রোফাইল আছে আমার বাবা মার সঙ্গে ছবি দেওয়া, ওখানেও তেমন শেয়ার করি না, আমার পেজ থেকে শেয়ার করি। একটা পেজ আছে আমার, আমার বাবার সঙ্গে একটা ছবি দেওয়া আছে, ওই পেজের মধ্যে আমার বিসিএস সংক্রান্ত লেখাগুলো দিয়ে দিই, আমি বা আমার অ্যাডমিনটা দিয়ে দিই। অ্যাডভাইস থাকে একটু, হ্যাঁ। যেগুলো ছিল যে ভোকাবুলারি পারপাস যেগুলো ছিল, আপনার ভোকাবুলারিটা অনেক উইক, আর হ্যাঁ। বইপত্র পড়তে ইচ্ছা করে না। আপনার ওই মানে পর্ব 1, 2 ওগুলা খুব ভালো লাগতো। না শুধু ভালো লাগলে হবে না, এখান থেকে আসবে না তো ভাই, কেন স্যার? আসবে না। আরো পড়াশোনা করার জন্য বলতেছি, মানে আরো পড়াশোনা করতে হবে, ওখান থেকেই আসবে এমন তো কোনো কথা নাই। আর নতুন লেখা আমি এর মধ্যে লিখছি না, লিখছি না। এই বসে। আর আরেকটা জিনিস, আমি কোনো কোয়েশ্চেন করবো না, একটা জিনিস শুধু বলতে চাই। একটু আগে আপনি বললেন যে একটা ছেলে 100% বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু একটা মেয়ে 100% বেকার ছেলে আপনি করেছেন? না করি না। কিন্তু আমি উৎসাহিত করবো যে আপনারা ছেলেরা 100% বেকার মেয়েদের বিয়ে না করবেন, তাহলে আমাদের জন্যই সুবিধা হবে। আচ্ছা, আমি তাহলে আপনার মেসেজটা আমি গ্রহণ করলাম। আমি কথা দিচ্ছি আমি পরবর্তী বিয়েটা 100% দেখা করব। আমিও ওর কথা উৎসাহিত হয়ে কথা দিচ্ছি, আর 100% টাকার মেয়ে বিয়ে করবো না। আচ্ছা ভাই, আপনাদের Thanks for here. I'm from English department of a private university, but মানে ইউ আর স্টুডেন্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি, ওকে? the university is not reputed like BRAC, not south or east west, and that is মানে who told you that you should have passed from a recognized university to appear at the BCS examination? but the university is Manala. No, that doesn't matter. That doesn't matter. Someone says that it has some relation to militant, but how can আমি একটা বিশ্রী কথা বলি আপনাদের, আজকে থেকে মাথায় রাখবেন, ফাক দ্যাট সামওয়ান যে আপনাকে বলছে আপনার বিসিএস হবে না। মানে আপনাকে কে কি বললো আজকে সকালবেলা, ইয়ে ভাই কি যেন নাম, অ্যাডমিনের হামিদ ভাই, একটা কথা আমার খুবই ভালো লাগছে। উনি বলছে আমাকে অনেকে বলতেছে তোমার বিসিএস হবে না, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ? ও ডিপার্টমেন্টের স্যাররা বলছে, আরে ভাই না হলে না হবে, সমস্যা কোথায়? আমি
আমি এখন যেমন বেকার আছি, কষ্ট করে আছি, আমি চাকরি না পেলে তখনও কষ্টেই থাকবো। সেই মানুষটা তো আর আমাকে এসে 2 টাকা দিয়ে সাহায্য করবে না। আমার সেই মানুষটার কথা শোনার দরকারটা কি ভাই? লাইফটা আপনার, কষ্ট থাকলে আপনি থাকবেন, ভালো থাকলে আপনি থাকবেন, কারো কথাকে কেয়ার করার দরকারটা কি আপনার? কোনো দরকার নাই। ওই জন্য আপনাকে যে বলতেছে প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা করছে, হতে পারে আপনার তো একেবারেই অখ্যাত কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা কুখ্যাত, কোনো অসুবিধা নাই। ওই আপনি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনার প্রথম টার্গেট প্রিলিমিনারিটা এমনভাবে দিবেন যাতে রিটেন পরীক্ষাটা দেওয়া যায়। ভালো দিতে বললেন, অনেক ভালো দিলেন, 190 পেলেন। এটার জন্য যে এফোর্টটা আপনাকে দিতে হলো, সেই এফোর্টটার কারণে আপনি প্রিলিমিনারির সময়ে লিখিত পরীক্ষার কোনো পড়াশোনা করলেন না, আপনার কোনো কাজে লাগবে না। এটা আপনি অনেক ভালো করে রিটেন এবং প্রিলিমিনারি করেন, প্রিলিমিনারিতে শুধুমাত্র কাট মার্কসটা পান। সাপোজ আপনার মেন টার্গেট লিখিত পরীক্ষাটা খুব ভালো করে দেওয়া। আমি আপনাদের একটা কথা বলি, দায়িত্ব নিয়ে বলি, বিসিএস লিখিত পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। প্রিলিমিনারিটা অনেক সময় ভাগ্যের একটা খেলা থাকে, লিখিত পরীক্ষায় ভাগ্যের খেলা কম। লিখিত পরীক্ষাটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ আপনার হাতে, আপনি অনেক ভালো করে পরীক্ষা দেন। এরপর ভাইভাতে যদি আপনাকে সেই প্রশ্নটা জিজ্ঞেস করে, ওই প্রশ্নটা কাউন্টার দেওয়ার জন্য প্রিপারেশন আপনার থাকতে হবে। আর না হলে আপনি ভাইভাতে গেলেন কেন? কারণ ভাইভা দেওয়ার আগে তো আপনি সময় পাচ্ছেন, 1-1.5 মাস বা 2 মাস সময় পাচ্ছেন। এই সময়টাতে আপনি একটা সিম্পল আনসার রেডি করতে পারবেন না, পারতে হবে আপনাকে। বিকজ আপনি এখন যেখানে আছেন, সেখানে যে আছেন, এটা হয় আপনার ভাগ্যের দোষের কারণে কিংবা আপনার কোন একটা অবহেলার কারণে, নিজের প্রতি অবহেলা। আপনি নিজের প্রতি অবহেলা করেছেন, ওই জন্য আপনি ওখানে আছেন। সেটার একটা প্রায়শ্চিত্ত তো আপনাকে করতে হবে ভাই। ওই আনসারটা আপনাকে রেডি রাখতে হবে ভাইবার জন্য। রিটেনে কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ভাইবাতে কিছুটা ডিসক্রিমিনেশন হলেও হতে পারে, ওটার আনসার আপনাকে বোল্ডলি দিতে হবে। সকালে রাজু ভাই প্রিমিয়ার থেকে পাশ করা, ওনার নাম কি ভাইয়ের নাম কি? রাসেল ভাই। তো রাসেল ভাইয়ের একটা এক্সাম্পল দিলেন না, উনার বোল্ডনেসটা আপনি খেয়াল করেন। উনি যখন এই কথাটা বললেন, তখন নিশ্চয়ই তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হলো এবং তাকে প্রশ্ন করা হলো। আমরা আশা করি না যে তাকে খুব সহজ প্রশ্ন করা হয়েছিল, তাকে আটকানোর জন্যই প্রশ্ন করা হয়েছিল। এবং উনি প্রত্যেকটাই তো ঠিকভাবে মুখোমুখি হয়েছেন, ফেস করেছেন। সেই কারণে তো উনি চাকরিটা পেয়েছেন, সবার মধ্যে উনি একজনই পেয়েছেন। আপনি সেই রাসেল ভাই হন না, সমস্যা কোথায়? আপনি সেই অনন্য মানুষটা হোক, সমস্যা কোথায়? এই প্রিপারেশন আপনাকে নিতে হবে এবং আপনি সেটা পারবেন, কোনো অসুবিধা নেই। অনেকে নিয়েছেন। কাকে? দেখো, তুমি একটা নাম্বার সেভ করো যে সুশান্ত পাল ওর কথা খুব ভালো করে জানে, আমি জানি। ছেলেটা আমাকে 100 বার ফোন দিয়ে বলছে আমি ওকে তোমার আমার মোবাইল স্ক্রিনশটগুলো পাঠাবো। দেখো নাম্বার লেখো 01921337353। তুমি এই ছেলেকে ফোন দিয়ে বলবা, আমার কথা বলবা, সুশান্তের কথা বলবা। এ আমাকে কমপক্ষে 100 বার কল দিয়েছে যে বর্তমান সরকারের আমলে আইআইসি থেকে পাশ করে তার বিসিএস কে নেওয়ার সম্ভাবনা আছে কিনা। তো তার মা আমাকে ইনভাইট করেছে বাসায়, আমি বলছি আমি যাইতে পারবো না। বলছে ভাইয়া আমি ওকে, তোর এর আগে কিছু একজন আমাকে কমার্শিয়াল বলে কিছু একটা বলছে, আমার খুব একটু রাগ হচ্ছে। ওরা বলছে আমরা তো কমার্শিয়াল, তোমার কাছে টাকা নিয়ে তোমাকে সার্ভিস দিয়েছি। সে দিছে এতগুলো দিচ্ছে। আমি সুশান্তকে স্ক্রিনশট করে পাঠাইছি। বলছি, ওই ছেলে বলছে যে ভাইয়া আমি যে 100 বার আপনার রুমে গিয়ে বারবার বলছি যে আমার কি হবে, আপনি যে বিরক্ত হন নাই, এটা কয় টাকা দিয়ে কিনতে পারবেন? কথা ক্লিয়ার? যে তোমাকে বলে যে প্রাইভেট ভার্সিটিতে চাকরি হবে না, ওকে জীবনেও দ্বিতীয়বার চেহারা দেখবে না। ধন্যবাদ। আরো সহজ করে দিন, আরো সহজ করে দিন। আমি আমার লাইফ থেকে শিখছি এটা। আপনি যখন কোনো একটা ঝামেলায় আছেন, তখন 2 শ্রেণীর মানুষের সাথে কোনো কথা বলবেন না কিংবা তাদের কোনো কথাকে রিসিভ করবেন না। 2 শ্রেণীর মানুষ। নাম্বার 1, যে আপনাকে ওই ঝামেলাটা থেকে বের হয়ে আসার জন্য কোনো হেল্প করতে পারবে না। নাম্বার 2, যে আপনাকে ওই সময়টাতে ডিমোটিভেট করবে, মনে থাকবে কথাটা, বা ডিমোরালাইজ করবে, মানে বাংলায় কি বলে, নিরুৎসাহিত করা। নিরুৎসাহিত করা। এই 2 ধরনের মানুষের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না, অ্যাটলিস্ট ওই ঝামেলা নিয়ে কোনো কথা বলবেন না। ব্যাস। Please sir, what's your opinion about militant affairs in the About? militant affairs? জঙ্গিবাদ সম্পর্কে। ও, মিলিটারি অ্যাফেয়ার্স। এটা অনেক বড় মানুষের চিন্তা ভাবনা। আমি আমার শুধু এইটুকু অভিমত যাতে আমার উপর হামলাটা না হয়। ইউনিভার্সিটি লাইফে বসেন, এগুলো ভাই, এগুলো তো গাইডে পাবেন না, আমাকে জিজ্ঞেস করেন কেন? আর কোনো কিছু ইউনিভার্সিটি লেভেলে জঙ্গিবাদ নিয়ে আপনি জিজ্ঞেস করছেন? দিনের প্রশ্ন ছিল বিশেষ করে সুশাসন এবং নৈতিকতা বিষয় নিয়ে, যে 10 মার্কস থাকে, এখানে প্রশ্নগুলোর অপশনগুলো কনফিউজিং থাকে, প্রায় সেম মনে হয় যে একটা এরকম।
এটা আমরা কিভাবে এটা ওভারকাম করতে পারি? সুশাসন এবং নৈতিকতা, এটা দিয়ে অনেক বড় বড় গাইড বই আছে না, জি। ওই বড় বড় গাইড বই যদি পড়েন তাহলে আপনি 10-এর মধ্যে ধরেন 8 পাবেন, আর বড় বড় গাইড বই না পড়লে 10-এর মধ্যে আপনি 5-6 পাবেন। ওই গাইড বই পড়ারই দরকার নেই, আচ্ছা। এটা আপনি কমন সেন্স থেকে লিখে দেবেন। এটা হচ্ছে আমার পরামর্শ। আমার পরামর্শ। ওই সময় আপনি ম্যাথস করেন, ইংলিশ করেন, লাভ বেশি হবে, বাংলা পড়েন, লাভ বেশি হবে। ভাই আরেকটা প্রশ্ন, অনেক সময় প্রশ্নে অপশনে অ্যান্সার থাকে না, খেয়াল করছি আর কি। আনসার না থাকলে আপনার আরেকটা জিনিস বলি, মানে আমি ওই সময় বুঝতে পারি না, আবার অনেক খোঁজাখুঁজিতে সময় চলে যায়, বা কি মানে আনসারই পাচ্ছেন না। মানে পিএইচডি কি এটা ইচ্ছা করে করে নাকি? অবশ্যই ইচ্ছা করে করে। আচ্ছা। আপনার কি মনে হয় পাবলিক সার্ভিস আমাদের বসে, আমাদের অফিসে একটা নিয়োগ পরীক্ষা চলছে, আমি তো রংপুরে কর্মরত, তা আমরা কিছু লোক নিচ্ছি 3rd ক্লাস এবং 4th ক্লাসে। আপনারা জানেন 2nd ক্লাস পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন নেয়, 3rd ক্লাস এবং 4th ক্লাস নেয় হচ্ছে ওই অফিসটাই নেয়। তো আমি একটা নিয়োগের কাজে জড়িত আমাদের অফিসে। তো আমরা দেখছি যে কি পরিমাণ পেইনফুল একটা কাজ। আমরা লোক নিচ্ছি ধরেন সব মিলিয়ে ধরেন 1000-20, মানে ঘুম নাই এমন কঠিন একটা কাজ। পাবলিক সার্ভিস কমিশন একই কাজ করছে এবং আরো দক্ষভাবে করছে, আরো সফিস্টিকেটেড ওয়েতে করছে 3 লক্ষ ক্যান্ডিডেটের জন্য, তাই না? 2.5 লাখ 3 লাখের কমে পরীক্ষা দেয় না। তো যারা এই ধরনের একটা কাজ করতে পারে, ওরা একটা প্রশ্ন করার মতো একটা কাজ ঠিকভাবে করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। সো যদি প্রশ্নে কোনো ভুল থাকে কিংবা প্রশ্নে কোনো একাধিক উত্তর থাকে, আপনি শিওর থাকেন যেটা সেটা ইচ্ছা করে করা হয়, কারণ ওই সময়ে আপনাকে যত কনফিউজ করতে পারবে তত পিএসসির লাভ। আপনি কনফিউজড হয়ে যদি 2-একটা সহজ উত্তর করতে না পারেন বা 2-একটা জানা জিনিস জানাতে না পারেন, তখন তো ওদের লাভ। লিখিত পরীক্ষার ক্যান্ডিডেট কমে, পরীক্ষার খাতা কমে, সবাই তো 700